নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠান সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি সপ্তাহের 6 দিনের এই অনুষ্ঠান, 5 দিনের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান আপনাদের ভালোবাসার অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। তার কারণ আপনারা বহু মানুষ যারা ফোন করেন, সরাসরি কথা বলেন, তারা বলেছেন যে আপনাদের অবসরের আমরা খানিকটা সঙ্গী হতে পেরেছি। অবশ্যই আমরা চাই আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, সরাসরি কথা বলুন বলে নাম্বারটা যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। বিষয় বলি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি বলেই গিয়েছিলাম। আজকে জীবনের প্রথম প্রেমপত্র দেওয়া কিংবা পাওয়া, কেউ কেউ পেয়েছি, কেউ কেউ দিয়েছি। তো আপনারা যারা পেয়েছেন তারাও ফোন করবেন, যারা দিয়েছেন বা যারা পেয়েছেন এবং দিয়েছেন দুভয়ই তারাও ফোন করবেন। কোনো অভিজ্ঞতা যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি জানি এই ব্যাপারটা একটু আর কি বড়দের কথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। জীবনের যে বয়সে আমরা এসে পৌঁছেছি সেই বয়সে দাঁড়িয়ে অনেক স্মৃতি তো উঁকি মারে। যেমন ছোটোবেলার প্রথম সিনেমা দেখার স্মৃতি আমি করেছি, বাড়িতে না বলে সিনেমা দেখার স্মৃতি, শাস্তি পাওয়ার স্মৃতি, সেরকম এই প্রথম প্রেমপত্রটাও একটা কিন্তু স্মৃতি। আমাদের জীবনের অনেক কিছু লুকিয়ে থাকে। তো আপনাদের এরকম যদি কোনো গল্প থাকে অবশ্যই আপনারা বলতে পারেন, আর ফোন করবেন 6292242341, 6292242342। দেখুন, আমাদের ছেলেবেলা, আমি আজকেই বলছিলাম, আজকে না কদিন আগেও বলছিলাম যে আমাদের জেনারেশন, মানে আমরা সব দেখে যাব। এই যে কি সুপার এল নিনো গরম, সেটাও আমরা দেখে যাচ্ছি। মানে আমাদের প্রজন্ম এমন একটা প্রজন্ম যারা সমাজে কম্পিউটার আসা দেখলো থেকে শুরু করে সব দেখলো, করোনা, সব কিছু আমরা দেখে ফেললাম। এই যে মোবাইল ফোন, আমাদের ছেলেবেলায় মোবাইল ফোন ছিল না। আমাদের সময়, আমার ছোটোবেলায় বাড়িতে ফোন ছিল, এবং কি ফোন, সে ক্রেডেল করা, এরকম রিং ডায়াল করতে হতো, ক্যাকার ক্যাকার করে ঘুরিয়ে প্রথম ফোন আসে। যখন প্রথম আমাদের বাড়িতে ফোন এসেছিলো তখন এই কালো রঙের, যেমন অ্যাম্বাসাডার গাড়ি হয় না, সেরকম কালো রঙের একটা এরকম ফোন ছিল, এত ভারী ছিল যে তোলা যেত না। তো সেই ফোন, এবং পাড়ার লোকেরা আসতেন ফোন করতে বাড়িতে, বা কারোর হয়তো ছেলে মেয়ে বাইরে গেছে তারা ফোন করতেন। তো এরকম দেখেছি। তো সেই ফোনের সময়কার আমি, তো সেই ফোন থেকে শুরু হতো। ফোনে ক্রস কানেকশান, কারোর অভিজ্ঞতা আছে? আমার আছে অভিজ্ঞতা, আমার আছে, আমার কাজিনদের অভিজ্ঞতা আছে যে আমরা ক্রস কানেকশান হতে দেখেছি ফোনে ক্রস কানেকশানও কিন্তু প্রেম হয়। তো আপনারা যারা এরকম কারোর অভিজ্ঞতা থাকলে সেটাও আপনারা ভাগ করতে পারেন। তো আর প্রথম প্রেমপত্র যেটা আমি বললাম সেটাও কিন্তু আপনারা ভাগ করতে পারেন। তো আমরা এই ফোন দেখেছি, তার পরবর্তী এলো হচ্ছে পেজার, তার পরবর্তী এলো মোবাইল ফোন। এখন তো মানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে কত কিছুকে, এফবি, এইসব আর কি বলা হয়। আমি সব মডার্ন নামটামগুলো বলতেও পারবো না, অত জানিও না। আমাকে জিজ্ঞেস, তোমার ইনস্টাতে অ্যাকাউন্ট আছে? প্রথম বুঝতাম না ইনস্টাতে অ্যাকাউন্ট, পরে বুঝলাম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আর কি। মানে এখন সব ছোটো হতে হতে পৃথিবীটা খুব ক্ষুদ্র হয়ে গেছে, যার ফলে ইনস্টাগ্রাম পুরো শব্দটা কেউ বলবেন ইনস্টাতে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ ইনস্টাতে অ্যাকাউন্ট আছে, এরকম করে আর কি উত্তর দেওয়া হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে তো আমাদের ছেলেবেলাতে, আমাদের মায়েদের ছেলেবেলাতে তো আরও বেশি তখন চিঠির ব্যাপারটাই ছিল। আমাদের ছেলেবেলাতেও কিন্তু, বা আমরা যখন বড় হচ্ছি সেই সময় চিঠির মাধ্যমে প্রেমপত্র আমরা পেয়েছি, আমি পেয়েছি। আমার এখনও মনে আছে জীবনের প্রথম প্রেমপত্র ছিল আমার, একদম প্রথম প্রেমপত্র। তো সে তখন নিজে বুঝতাম না যেটাকে প্রেমপত্র বলে। তো সেটা শটান নিয়ে এসে মার কাছে দিয়েছিলাম, যে একটা কাগজ। তো মা দেখে বললো যে অনেক হয়েছে, মা যে বকাবকি করলো, কিন্তু সেটা প্রেমপত্র ছিল। কিন্তু পরবর্তীতে যেটা আমার মনে আছে, ভীষণভাবে মনে আছে, সেটা হচ্ছে যে একটা বঙ্গলিপি খাতা ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমার বয়সী যারা, মানে হাফ সেঞ্চুরি করেছেন যারা, একটা বঙ্গলিপি খাতা, সেই বঙ্গলিপি খাতা, পাতলা পাতলা খাতাগুলো পাওয়া যেত, 50 পয়সা 60 পয়সা খাতার দাম ছিল। সেই গোটা খাতাটা প্রেমপত্র আমি পেয়েছিলাম জীবনে, এবং অনেককাল আমি যত্ন করে রেখেছিলাম সেটাকে। প্রেম তার সাথে কিন্তু করিনি, প্রেমপত্রটা পেয়েছিলাম, কিন্তু প্রেমপত্রটাকে আমি যত্ন করে রেখেছিলাম কারণ আমার ভালো লেগেছিলো। এবার সেই বঙ্গলিপি খাতাটাতে মানে প্রচুর সময় দিয়ে যিনি আমাকে পাঠিয়েছিলেন, আমি জানি না আজকে তিনি কোথায় আছেন, কি বৃত্তান্ত, কিচ্ছু জানি না, কিন্তু তার ওই চিঠিটার কথা আমার মনে আছে। তার নামও হয়তো আমি এক্ষুনি মনে করতে পারবো না, কিন্তু তার ওই চিঠিটার কথা আমার মনে আছে। কোনোটাতে সার্কেল করা, কোনোটাতে স্কোয়ার করা, কোনোটাতে বরফি করা স্কেচ পেন দিয়ে, আর ভেতরে অসম্ভব সুন্দর হাতের লেখা।
তো সেই চিঠিটা আমি দীর্ঘদিন রেখে দিয়েছিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার তনুশ্রী, এর আগের দিনে আলাপ হলো। আমি সুনিতা ব্যানার্জি বলছি। আচ্ছা, মহেশতলা লেন হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আর আজকের বিষয়টি মানে দারুণ। মানে এখন এগুলো মানে মানে শুনলে পরে মানে একটু অন্যরকম লাগে। তখন যখন আমাদের মানে ছোটবেলাটা কেটেছে, সবে 9-এ উঠেছি, তখন সেই শাড়ি পরে যাওয়া, সেই অবস্থা। এবার একটু লাজুক ছিলাম। আমার বন্ধু ছিল হচ্ছে আমার ছাতা আর কাঁধের ব্যাগ। এবার ওটাকে সম্বল করে আমাদের মানে একই স্কুলে মানে ছেলে মেয়ে দুজনরাই থাকতাম, কিন্তু মেয়েদের আলাদা গেট ছিল ঢোকার। সেখান দিয়ে আমরা বেশ মাথা হেঁট করে ওদিক দিয়ে চলে যেতাম। আর সামনে ছেলেদের গেট, সেখানে টিচাররা ছেলেরা ঢুকতো। এবার ছাতা মাথায় ওরকম নতুন, তখন 9-এ উঠেছি, কলেজ যাচ্ছি। একজনের মনে হয় ভালো লেগেছিল। এবার সে মানে আরেকজনের মাধ্যমে আর কি মানে চিঠি পাঠিয়েছে, দুজন মানে মেয়ের মাধ্যমে, আমাদের উঁচু ক্লাসের দিদিদের মাধ্যমে। এবার তারা এসে আমার বাড়ির সামনে এসে আমাকে বলছে, এটা অমুক তোমাকে দিয়েছে, তুমি পড়ে উত্তর দিও। আমি তখন মানে প্রথম দেখে একটু তো লাজুক ছিলাম, মুখ চোরা ভীষণই। এবার আমি তখন বলছি, না বাবা বকবে, ও আমি নিতে পারবো না, তুমি যা চিঠি তাকে ফেরত দিয়ে দিও। এবার এবার ওরা আর কি করবে, ওরা অবস্থা তখন দিয়ে দিয়ে চিঠিটি ফেরত দিয়ে দিয়েছে। এবার যাকে দিয়েছে সেও হয়তো একটু লাজুকি ছিল, মানে ওই 11-এ এরকম পড়তো। মানে তার ভালো লাগা থেকে সে তার গ্রুপকে বলে দিয়েছিল আগে কথাটা। এবার আমি ওখান দিয়ে বেরোলেই তার সাথে আমার জীবনে কথা বা তার দিকে আমি তাকাইও নি, কিন্তু ওরা দেখলেই ওই নামটি ধরে আমাকে ডাকতে আরম্ভ করতো। আর আমার তখন একটু ছোট মনে হলেও যে নামটা খারাপ হয়ে যাবে, ভালো নামের অধিকারী হতে হবে, আমাদের সময় ওই জিনিসটা ছিল, একদম ভীষণ ভাবে ছিল। হ্যাঁ, আর সবাই মানে ভালো মেয়ে, পড়াশোনা করে, এখানে ছোট দিকে তাকায় না, এই একটা মানে ভেতরে ছিল। আর তো একটু বাড়িরও ভয় বা সবকিছুই, পরিবেশ পরিস্থিতি, সবাই বলবে ও এইরকম, ওর নামে একটা মানে বদনাম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবার আমি ফেরত দেওয়ার পরে সে বেচারিও হয়তো আর দেখেছে যে না ও নিচ্ছে না বাড়ির ভয়ে, আর তখন তো ওরকমই ছিল। সেও তার পড়াশোনা নিয়ে তারপর মানে হচ্ছে 2 ক্লাস উঁচুতে 11-এ পড়তো, আর কোনো যোগাযোগ নেই, সে তার পথে মানে চলেছে। আর আমিও এখন মাঝে মাঝে মনে হয় ওতে কি লেখা ছিল, অন্য কেউ খালি চিঠিটা খুলে পড়ে নিত, নিয়ে ফেরত দিতে হয়তো, কিন্তু আমি সে সাহসটাও করতে পারিনি। আর গল্পটা আমার মাকে পর্যন্ত বলিনি, এত চাপা ছিলাম। এইখানে না, এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি আমার মায়ের সাথে খুব ভালো বন্ধু, আমার মা এখনো টিল টুডে আমার মা আমার খুব ভালো বন্ধু, মার সাথে সব গল্প করি আমি। হ্যাঁ, আমি এখন করি মাকে কথাগুলো, কিন্তু তখন ওই প্রসঙ্গ মায়ের সঙ্গে, এমনি আমিও একমাত্র মেয়ে, সব গল্প মায়ের সাথে হয়, কিন্তু ওই প্রসঙ্গটা মানে নিজেই কি বুদ্ধি হয়েছিল তখন মাথায় কেটে গেছিলাম, মা কিচ্ছু জানতো না। তারপর মাকে এখন গল্প করলে মা তো আমার মানে সবটা বোঝে, মানে মেয়ের সম্পর্কে কোনো ভুল করলেও মা ধরিয়ে দেয়, অন্য হয়। হ্যাঁ, মানে মার থেকে ভালো বন্ধু আর কেউ হয় না। কিন্তু আবার জীবনে একটা সময় আমার মাকে খুব বড় ভিলেন বলে মনে হয়েছিল, মানে আমার জীবনে একটা প্রেম এসেছিল, আমি মাকে, আমিও তাকে খুব ভালোবাসতে শুরু করেছিলাম, মানে হয় না দেখে ভালো লাগতে শুরু করে। আমার আমি তখন মাধ্যমিক পরীক্ষা দেবো, সেই সময় আমি আমার মাকে গল্প করলাম এসে, যে মানে আমার মনে হতো যে নিশ্চয়ই তারও আমাকে খুব ভালো লাগে, তার থেকে আমি অনেকটা ছোট ছিলাম। আমি যখন মাধ্যমিক দেবো সে তখন কলেজের 3rd ইয়ারে পড়ে, কেমিস্ট্রিতে অনার্স। তো সে যখন আমাকে যেদিনকে বললো মানে তার আমাকে ভালো লাগে, আমি সেদিনকে এত আনন্দ পেয়েছিলাম। স্কুল থেকে ফিরে মাকে যখন বললাম, মা পরের দিন থেকে আমার স্কুলে যাওয়াটাই বন্ধ করে দিল। তখন আমাদের সময় তো প্রি টেস্ট ছিল, প্রি টেস্ট, টেস্ট, তারপরে মাধ্যমিক পরীক্ষা। মা বললো এখন প্রি টেস্ট, এখন আর স্কুলে যেতে হবে না, এখন 15 দিন বাড়িতে পড়াশোনা করো, তারপরে একদম প্রি টেস্টের পরীক্ষা দিতে যাবো। ওই যে 15 দিন বাড়িতে পড়াশুনো করো, তখনকার দিনে তো সত্যি কথা বলতে অত তো অভিজ্ঞতা ছিল না যে ফোন নাম্বার নিতে হবে বা কোনোভাবে যোগাযোগ করতে হবে, আর যোগাযোগের রাস্তা নেই, ওই ট্রেনে করে যেতে যেতেই আলাপ। তো যাই হোক, হয়ে গেল সেই প্রেম, আমার জীবন থেকে চলে গেল। তখন মাকে মনে হতো কি বড় ভিলেন মা। এখন মনে হয় না, এখন মনে হয় মার থেকে বড় বন্ধু আর কেউ হয় না। সেই সময় ছোট তো, তখন প্রস্তুতির সময় নিজেকে গড়ে তোলার সময়। মা তখন বুঝেই হয়তো এই ঘটনাটা ঘটিয়েছিল, কারণ আজকে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতাম না, এটাও তো হতে পারে। অবশ্যই, ওই জন্যই মনে হয় যে মাকে তখন মনে হচ্ছিল ভিলেন, কিন্তু এখন ফিল করি মার থেকে বড় বন্ধু কেউ হয় না। হ্যাঁ, মায়ের মতো বড় বন্ধু সত্যি হয় না, আমারও মনে হয় আমি খুব লাকি আমার মাকে পেয়েছি। আমিও তাই আমার ছেলেদের বন্ধু হওয়ারই চেষ্টা করি, এবং জানি না ওরা বলতে পারবে যে আমি কতটা বন্ধু হয়েছি, বাট ওরাও আমার সঙ্গে সবকিছুই শেয়ার করে। ঠিক আছে সুমিতা, খুব ভালো লাগলো কথা বলে।
সুমিতা প্রথম প্রেমপত্র গ্রহণ করেনি, সুমিতা প্রথম প্রেমপত্র পড়েনি, কিন্তু পেয়েছিল, রিজেক্ট করে দিয়েছিল। তার মানে এই একজনের ফোন পেলাম, সে রিজেক্ট করলে। দেখা যাক দ্বিতীয়জন, সে কি প্রেমপত্র হাতে পেয়েছিল, সে কি পড়ে দেখেছিল, সে কি আমার দলে নাকি সে সুমিতার দলে, যে না প্রেমপত্র গ্রহণই করেনি, রিজেক্ট করে দিয়েছিল। দেখা যাক, আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বার আপনাদের। আপনারা ফোন করুন, আপনারা জানান জীবনের প্রথম প্রেমপত্র। নমস্কার। আচ্ছা, আর আপনারা কেউ যদি থাকেন অবশ্যই আমি রয়েছি, তবে তার আগে একবার একটু বলে দিই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে যাবেন, ইউটিউব অ্যাপটা ক্লিক করলে সার্চ অপশান আসবে, সেখানে CTVN টাইপ করবেন। CTVN টাইপ করলেই আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো চলে আসবে, লোগোতে ক্লিক করবেন, তাহলে আমাদের চ্যানেলের ভেতরে যা যা প্রোগ্রাম আছে আপনার চোখে পড়বে। এই প্রোগ্রাম যখনই আপলোড হবে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছয়, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এই সাবস্ক্রাইব বাটনটা যেটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের যে ঘন্টাটা নড়ছিল সেই ঘন্টাতে ক্লিক করে অল অপশন ক্লিক করবেন, তাহলেই আমরা আপনাদের কাছে রয়ে গেলাম, আপনার কাছে প্রত্যেকটা প্রোগ্রামের আপডেটস চলে যাবে। তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং এই অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানান। আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইউটিউবে কমেন্ট সেকশন রয়েছে, অবশ্যই জানান। আরও কোনো বিষয় যদি মনে হয় যে আলোচনা করার রয়েছে, নিশ্চয়ই আপনারা আমরা এখানে আলোচনা করতেই পারি, কারণ অনুষ্ঠান তো আপনাদের স্মৃতির খোঁজ নিতেই আমরা এসেছি, যে আপনারা আমাদের জানাবেন যে কেমন আপনাদের অভিজ্ঞতা হয়েছিল। আজকে যেমন প্রথম প্রেমপত্র পাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। এবার প্রথম প্রেমপত্র আমি ফার্স্ট যেটা পেয়েছিলাম সেটা ক্লাস 6-এ পড়ি, সেটারও একটা গল্প রয়েছে। আমি ক্লাস 6-এ পড়ি, আমি আমার কাকার ছেলেদেরকে নিয়ে গেছিলাম সাঁতার কাটানোর ওখানে, তো কলকাতার একটি বিখ্যাত সংস্থা, সেখানে নিয়ে যেতাম। তো ওখানে নিয়ে যেতে মানে আমি বড় তখন ক্লাস 6-এ পড়ি, আমি হাত ধরে ধরে ওদের সাথে যেতাম, ওরা সাঁতার কাটতো, আমি বসে থাকতাম, থেকে চলে আসতাম। যেদিনকে আমার পাড়ায় খেলা থাকতো না সেদিন, যেদিনকে খেলাধুলো থাকতো সেদিনকে আমি যেতাম না। তো ওই রকম যেতে যেতে কোনো একজন ট্রেনারের হয়তো আমাকে ভালো লেগেছিল, সে তখনকার দিনে একটা কোম্পানি, এখনও সেই কোম্পানিটি আছে, কিন্তু খুব নামি কোম্পানি তখনকার দিনে, এবং তখন তো লিপস্টিক পরা বারণ ছিল, একটা ছোট্ট লিপস্টিক দিয়েছিল, তার সঙ্গে একটা চিঠি দিয়েছিল। তো আমি লাফাতে লাফাতে মার কাছে এসে বলেছিলাম, মা তার নাম করে যে অমুক দাদা এইটা আমাকে দিয়েছে। আমি তখন জানি না চিঠির ভেতরে কী আছে, মানে কাগজটার ভেতরে কী আছে, লিপস্টিকটা দেখতে পেয়েছি। মা বললো লিপস্টিকটাও নিল, ওটাও নিল, মা পড়ে খুব গম্ভীর হয়ে গেল, তারপরে সেটা ছুঁড়ে বাগানে ফেলে দিল, দিয়ে বললো তোমার আর সাঁতার শেখাতে যেতে হবে না, তুমি নিজে এবার খেলাধুলোই করো। তো এই হচ্ছে আমার মা, তো এই হচ্ছে আমার জীবনের প্রথম প্রেমপত্র, আমি পড়ে দেখিনি ভেতরে কী আছে। তারপরেরটা যেটা বললাম সেটা হচ্ছে ক্লাস 8 হবে, বা বঙ্গলিপি খাতা যেটা পেয়েছিলাম সেটা ক্লাস 8 কিংবা 9, সেটা আমার একদম পুরোপুরি মনে আছে, এবং সেটা আমি মাকে প্রথমে দেখাইনি, খাতাটাকে আমি রেখে দিয়েছিলাম। পরে মাকে যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, তারপরে যখন এই আরেকটা অফার আমার ভেঙে যায় আর কি, তখন মাকে দেখিয়েছিলাম, বসে খুব হাসাহাসি করেছিলাম আমি আর মা, সেই চিঠিটা পড়ে দেখতাম, মা বলতো যে দেখ হাতের লেখাটা কত সুন্দর। তো এইরকম আর কি আমার জীবনের অভিজ্ঞতা। এবার আপনাদের জীবনের অভিজ্ঞতাও আমি জানতে চাই। ইতিমধ্যে সুমিতার সাথে কথা বললাম, এবার আপনারা ফোন করুন 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি কথা বলুন, আপনাদের জীবনের অভিজ্ঞতাটা ভাগ করে নিই। দেখুন, অভিজ্ঞতা আমাদের না এক এক সময় হয় জীবনে চলার পথে, না অনেক সময় অনেক রকমের ঘটনা আমাদের জীবনে ঘটে, যেটা মনে হয় যে একটু ভাগ করতে পারলে ভালো হতো, কিন্তু আমরা কালের নিয়মে এখন এমনই একা হয়ে পড়ছি যে কথা বলার লোকটুকু পর্যন্ত পাওয়া যায় না। আমি নিজে এক এক সময় ভাবি যে সারা বাড়িতে যদি আমার সঙ্গীরা না থাকে, তাহলে তো আমরা পুরো দমবন্ধ হয়ে মরে যাব, তাই না? বিশেষ করে আমরা যারা বাইরে বেরোচ্ছি, কাজকর্ম করছি, প্রচুর লোকের সাথে মিশছি, একটা সময়ের পরে যখন আমরা রিটায়ারমেন্টের পরে যখন বাড়িতে থাকবো, তখন যদি কথা বলার সঙ্গীটা না পাই, ভয়ও লাগে এক এক সময়। কিন্তু কি করতে পারি বলুন, আমাদের তো কিছু করারও নেই, সবাইকে ছাড়তে হবে, ছেলেদের মেয়েদের ছাড়তে হবে, ছেলে মেয়ের তাদের ভবিষ্যৎ তাদেরকে তৈরি করতে দিতে হবে, সেদিকে তো আমরা আটকাতেও পারবো না। যাই হোক, আমি এই অনুষ্ঠানটা করার ওই জন্যই আমার বেশ আনন্দ লাগে যে আপনাদের অনেকের সাথে আমরা কথা বলতে পারি। অনেক মানুষ রয়েছেন, আমাদের যারা মায়েরাও রয়েছেন, আমার যারা মায়েদের বয়সী রয়েছেন, তাদেরও জীবনে তো প্রেম এসেছিল, তারাও কিন্তু আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। আর এক সময় তো আমরা সবাই বন্ধুই হয়ে যাই। 6292242341, 6292242342 এই নাম্বার আপনাদের।
আপনারা কথা বলুন। শুধু মেয়েরা নয়, ছেলেরাও তো প্রেমপত্র পেয়েছেন বা দিয়েছেন, তারাও ফোন করতে পারেন। অবসর সময় এখন আপনারা কাটাচ্ছেন, আপনারাও ফোন করতে পারেন। অবশ্যই কথা বলুন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। এবারে চলে আসি এই সুপার এল নিনো। এই যে গরমটা পড়েছে, মারাত্মক গরম পড়েছে। সম্ভবত আমি যদি সালটা ভুল না করি 1877 খ্রিস্টাব্দ। আর কদিন আগে শুনেছিলাম ওটা মহারাষ্ট্র, কালকে শুনলাম ওটা মাদ্রাজে। এই 1877 খ্রিস্টাব্দে এরকম গরম পড়েছিল, এবং সেই গরমের ফলে মাদ্রাজে একটা খরা এসেছিল এবং দুর্ভিক্ষ তৈরি হয়েছিল, এবং মানে বহু মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। ঠিক 100 কয়েক বছর পর পর এরকম এই রোগটির উদয় হয়, এই সমস্যাটির উদয় হয়। তবে এবারের এই সুপার এল নিনো কেন এত ভয়ঙ্কর, এটা আমার মনে হয়েছে, আমি বিজ্ঞানী নই, আমি বিজ্ঞানের ছাত্রীও নই, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমরা প্রতিহত করতে গিয়ে বিফল হচ্ছে একটাই কারণ গাছপালা কমে গেছে। আমরা এত বেশি কনস্ট্রাকশনের দিকে মন দিয়েছি, গাছপালা কেটে ফেলে বড় বড় ইমারত বানাচ্ছি, যে গরমটাকে গ্রহণ করার জন্য সেই প্রকৃতি আর নেই। তো যাই হোক, সুস্থ থাকতে হবে আমাদের। নমস্কার, কে রয়েছেন? বলছিলাম। হ্যালো। হ্যাঁ, সোনিয়া বিশ্বাস। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ওই যে আপনার খড়গপুর থেকে। আচ্ছা, জীবনের প্রথম প্রেমপত্র, এটা নিয়ে আমার আজকের বিষয়। প্রেমপত্র? প্রেমপত্র পেয়েছেন জীবনে? ও প্রেমপত্র, হ্যাঁ পেয়েছিলাম। সেই কোন ক্লাসে পেয়েছিলেন? ওই তখন ধরুন না ওই ক্লাস 8-9 হবে। তারপরে কি করলেন? তো অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা ছিল মিশনারি স্কুল, প্রচুর বাধা ধরা নিয়ম কানুন একদম। তো তার মধ্যে ধরুন একজন এসে আর কি, আমার বান্ধবী আর কি, সে এসে বললো যে তোকে ওই রকম ওই ছেলেটি এরকম একটা চিঠি পাঠিয়েছে। তো আমি বললাম, আমি তো তখন টিফিন খাচ্ছিলাম, চারপাশে সবাই ছিল, তার মধ্যে এসে বলেছে। আমি বললাম এখানে তো আমি মানে 8-9 হলেও এই সব ব্যাপারে একটুখানি তাও বুদ্ধি শুদ্ধি ছিল, তো আমি বুদ্ধি করে বলেছিলাম যে এই তুই যদি এখন এখানে তুই ছেলেটাকে বল যে এইসব চিঠিপত্র এইসব পাঠাতে তো প্রথম কথা নাই, আর যদি তুই আনিস তাহলে আমিও কিন্তু সিস্টারের কাছে তোকে নিয়ে যাব, এইসব বলে মানে ওই জায়গাটাকে আর কি সামাল দিয়েছিলাম। তো তারপরে ও গিয়ে আবার ওই ছেলেটিকে, তখন তো সেও ছোট, তো সেও একটু ভয় টয় পেয়ে গেছিল, বলে না বাবা আমি আর চিঠি ফিটি পাঠাবো না, বলিস আবার ওইসব করতে, তারপরে আমাকেও আবার ডাক ফাক করাবে, ডেকে পাঠাবে। তো তারপর থেকে আর সাহস পাইনি আর কি। মানে চিঠিটা কি আপনি হাত অবধি এসে পৌঁছায়নি, আপনি পড়েও দেখেননি? না 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 না, আমার হাত অবধি এসে পৌঁছয়নি। তা সে এখন আমার খুব ভালো বন্ধু, মানে একসঙ্গে একসময় পড়াশোনা করেছি, পরবর্তী ক্ষেত্রে কলেজে যাওয়ার সময় সেরকম খুব ভালো বন্ধু। আচ্ছা। আমারই বান্ধবীর সাথে তার বিয়েটিও হয়েছে, মানে খুব ভালো মানে ফ্রেন্ড সার্কেল আমাদের। তো তখন এখন যখন সব বলি ওই সমস্ত কথাবার্তা গুলো, তখন নিজেদের মধ্যে খুব হাসাহাসি হয় ছোটবেলায় সেই সমস্ত। আপনি তো তাহলে একদিকে খুব লাকি সৌমি, যে যার সঙ্গে ধরুন এই যে ভালো লাগাটুকু তৈরি হয়েছে তার সঙ্গে যোগাযোগটা আপনার এখনো আছে। একদম একদম। আমার তো সব হারিয়েই গেছে, কোথায় সে সব চলে গেছে, আর দেখতেও পাই না, জানতেও পারি না, আমার তো সব হারিয়ে গেছে, জানি না তারা হয়তো আমাকে দেখে, আমি দেখি। এখন তো খুব ইজি, ফেসবুকের মাধ্যমে বলুন বা এইসব মাধ্যমে এখন ওই পুরোনো জিনিসগুলোকে খুঁজে পাওয়াটাও অনেক ইজি হয়ে গেছে। চেষ্টা করে একবার দেখতে পারেন, পুরোনো জিনিস ফিরে পেতে পারেন। আমার এখন আর সেই সময়টাও নেই, উৎসাহটাও নেই, এটাও বাস্তব কথা, মানে খোঁজার উৎসাহ নেই। আমার স্কুলের বন্ধু দুজন ছিল, আমরা মানে 3 মূর্তি ছিলাম, আমি ওই দুজনকেও হারিয়ে ফেলেছিলাম। আমার এই ফেসবুক আমাকে সেই দুজনকে ফেরত দিয়েছে, এটাতেই আমি খুব খুশি। আমার স্কুলের 2 বান্ধবীকে আমি আবার ফেরত পেয়েছি, আমার মানে বুজুম ফ্রেন্ড যাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, জীবনের প্রথম প্রেমপত্র, মানে আপনি তাকে সিস্টারের ভয় দেখে আর নিলেন না প্রেমপত্রটা? হ্যাঁ, না না, মানে আমি ধমক দিয়ে ওখানেই ধামা চাপা দিয়ে দিয়েছিলাম। তা আপনি কাউকে দিয়েছিলেন পরবর্তী জীবনে প্রেমপত্র? না, পরবর্তী জীবনে যখন প্রেম এসেছে তখন আমিও দিয়েছি, তার কাছ থেকেও পেয়েছি, এরকম হয়েছে, কিন্তু একদম প্রথমটা ওইভাবে শুরু হয়েছিল আর কি। প্রথমের অভিজ্ঞতাটাই আলাদা একদম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন মনে পড়লে খুব হাসি পায়, এখন মনে পড়লে খুব মানে আমরা ওই বললাম সবাই মিলে খুব হাসাহাসি করি এই সমস্ত জিনিসগুলো নিয়ে। বলে তুই আমাকে যা করেছিলি, যা ধমক দিয়েছিলি, মানে আমি তো চমকে গিয়ে আর আমি সাহসই পেলাম না যে এগোনোর জন্য। একদম, খুব ভালো লাগলো সৌমি, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে আপনার সাথে কথা বলে মনে হলো আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। এটাও দরকার জীবনে, এটা ভীষণ দরকার। যত স্পষ্ট কথা বলতে পারবেন কষ্ট অনেক কম থাকে, বলে না একটা প্রবাদ আছে, স্পষ্ট কথার কষ্ট নেই।
তো আপনি স্পষ্ট বলেছেন, যা বলবো সামনাসামনি বলে ফেলবো, আর কি তাতে যা হয়। আমিও আপনার মতোই মানুষ, মানে আমার মনে হয় সামনে বলে দেবো, যা হবে হবে, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে, খুব খারাপ তো এর থেকে খুব খারাপ তো আর কিছু হবে না। আমি তো আমার একটা জিনিস বলে যে আমি তো আমিই থাকবো, হ্যাঁ, আমাকে কে কি মনে করলো না করলো এটা ভেবে তো আমার বসে থাকলে হবে না, আমি তো আমিই থাকবো। একদম। অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যখনই আসবো আপনার ফোনটা কিন্তু পেতে চাই। এই 4টে থেকে 4:30, আমার যেহেতু নির্দিষ্ট দিন হয় না, মানে সোম মঙ্গল বুধ, ওদিকে শুক্র শনি, মানে আমি একটু ফাঁকা যেদিনকে থাকি, যেদিনকে আমার শূন্য শুটিং ফুটিং থাকে না, তখন আমি আসি। তাই আমি ফিক্সড ডেট বলতে পারবো না, কিন্তু আপনারা একটু নোটিস করবেন। 4টে থেকে 4:30, আধ ঘন্টা তো থাকি আমরা তিনজন আপনাদের সামনে। তো আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে আমি বলছেন? শ্রাবণ দত্ত, দিল্লি থেকে বলছি। আচ্ছা, বলুন, প্রথম প্রেমপত্র। নমস্কার দিদি। নমস্কার। আমি এর আগের দিন আপনাকে ভূতের গল্প একটা করেছিলাম, হ্যাঁ, ভূতের মনে আছে। কাহিনী। তো প্রথম প্রেমপত্র ছোটবেলা থেকেই এসে গেছে আমার। হ্যাঁ, বাট আমাকে আমার বাবা এত মানে গাইড করেছে, আপনাকে কি বলবো। প্রেমপত্র আসতো, কিন্তু বাবা খুব অবজারভেশনে রাখতো, বলতো শ্রাবণ তুমি প্রেম করবে না, আমি তোমাকে যেটা দেখে দেবো সেটা তোমার পছন্দ মতোই দেবো, কিন্তু যদি তুমি প্রেম করো কারোর সঙ্গে, সেটা যদি গলদ হয় তাহলে তুমি সারা জীবন দুঃখ পাবে, বাবা মা সারা জীবন থাকবে না। হ্যাঁ, তো তখন ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যাবে। এরকম পাখির মতো আমাকে বুঝিয়ে বুঝিয়ে কিছুতেই প্রেম করতে দেয়নি বাবা। জীবনের প্রথম প্রেমপত্র পেয়েছেন তো? প্রেমপত্র পেয়েছি, বাট তাকে অ্যান্সার দিতে পারিনি, বা তার সঙ্গে প্রেম করতে পারিনি। পড়ে দেখেছেন? পড়ে দেখেছিলেন? না, পড়িওনি, পড়তে দেয়নি, মানে আমার বাবা একদম ইয়ে করতো না, পছন্দই করতো না ওটা। এবার যারা প্রেমপত্র দিয়েছে বা যারা দিয়েছে আমার যতখানি আমার বড় হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তো তখন আমি মনে ফিল করতাম যে কাউকে যদি আমি প্রেমপত্রটা অ্যান্সার দিই, হ্যাঁ, তো তখন একটা তার উপর মনে টান এসে যাবে না, তো সেই তখন যদি আমি কষ্ট পাই তখন অন্যরকম দাঁড়াবে। তো আমার বাবা আমাকে প্রতিটা মুহূর্তে পুরো ঘেঁচে রেখেছিল যাতে আমি একদম। ভালো থাকুন শ্রাবণী, ভালো লাগলো। আপনার বাবা আপনাকে কি মিষ্টি করে ডাকতেন শ্রাবণ বলে, এটা শুনতে পেলাম, আপনি বললেন, তাই কি ভালো লাগলো। বাবা মা সব থেকে প্রেশিয়াস আমাদের লাইফের, তাদেরকে যত্ন করে রাখতে হয়। আমি অলরেডি একজনকে হারিয়ে ফেলেছি, আর একজন রয়েছেন, টিম করে রয়েছেন, চেষ্টা করি তাকে যত্ন করে রাখার। তবুও বলবো বাবা মাকে যত্ন করুন, ভালোবাসুন, এর থেকে ভালো জিনিস জীবনে আর কিছু হয় না। আর সন্তানরা বাবা মার কাছ থেকে যে আশীর্বাদটা পান, নিঃস্বার্থ আশীর্বাদ, কেননা সত্যি কথা বলতে বাবা মার সন্তানের কাছ থেকে না নেওয়ার কিচ্ছু থাকে না। আমি এটা একজন মানে মা হিসেবে বলতে পারি, কিচ্ছু ডিমান্ড থাকে না আমার ছেলে আমাকে এটা করে দেবে ওটা করে দেবে, না। আমাদের ডিমান্ড থাকে ঈশ্বরের কাছে যে আমার সন্তানকে ভালো রেখো, আমি যেভাবে রেখেছি ওরা যেন এর থেকেও ভালো থাকতে পারে। প্রত্যেকটা বাবা মা এটাই চান সন্তানের প্রতি, আমার বাবা মাও তাই চেয়েছেন। তাই বাবা মাকে যত্ন করুন, তারা মন থেকে যে আশীর্বাদটা করবেন সন্তানকে, সেটা কিন্তু মণিমাণিক্যের থেকেও অনেক বেশি, এটা আমি ভীষণ বিলিভ করি মন থেকে। তো আমার বাবা যখন শেষের দিকে ভুগছেন তখন আমাকে বলেছিলেন তুই আমার বড় ছেলে। তো এটার থেকে আর বড় কিছু আমার জীবনে হতে পারে না, ওটাই আমার থেকে জীবনের সব থেকে বড় আশীর্বাদ। আমি খুব ইমোশনাল হয়ে পড়ি বাবার কথা যখনই ওঠে। 2024-এ বাবাকে হারিয়েছি, 26 সাল, তবুও মানে বাবার থেকে আর কি সরতে পারি না আমি। যাই হোক, জীবনের প্রথম প্রেমপত্র, আমার বাবা এই ব্যাপারগুলো কোনো সময় জানতো না যে আমি কি প্রেমপত্র পাচ্ছি না পাচ্ছি। মা তার আগেই সব ব্যাপারটা সাবার করে দেওয়ার মতো করতে পারতো, কারণ বাবা ভীষণ রাগী ছিল, বাবা ভীষণ রাশবাড়ি ছিল। মানে এমন ঘটনা ঘটেছে, আমরা খুব মজা করছি বাড়িতে, মানে হইচই করছি, ঠিক ঘড়ি দেখে দেখে হইচই করতো। আমরা 3 ভাই বোন, বোন ছোটো ছিল আমাদের থেকে, আমি আর ভাই একদম পিটোপিটি, 1.5 বছরের ছোটো বড়। এবার আমরা খালি ঘুড়ি দেখতাম আর দুষ্টুমি করতাম বাড়িতে। মা বলছে রান্না করতে করতে, ওরে পড়তে বস, ওরে পড়, স্কুল রয়েছে, কালকে হোমওয়ার্ক রয়েছে। আমরা যেই দেখতাম ঘড়ির কাঁটাটা 8টা ছুঁই, এবার তো বাবা আসবে, তখনই মানে একদম পরিপাটি ভদ্রলোক, আমাদের মতো ভালো ছেলে মেয়ে আর হয় না। কারণ ওই সময় বাবা ঢুকে যদি দেখতো যে ছেলে মেয়ে পড়ছে, বাবা ভীষণ খুশি হয়ে যেত। তার আগে ছেলে মেয়ে কী করলো সে তো মা ভোগ করলো। তো একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি নেভি মুম্বাই। আচ্ছা বলুন। নিউ বোম্বে, কাশীনাথ অধিকারী কথা বলছি। আচ্ছা বলুন, জীবনের প্রথম প্রেমপত্র।
হ্যাঁ দেখছি তো, টিভিতে দেখি জীবনের প্রথম প্রেমপত্র। বলুন। হ্যাঁ জীবনের প্রথম প্রেমপত্র, অবশ্য আমার জীবনে প্রেমপত্র আসেনি, আপনি দিয়েছেন? করতে 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 কেটে গেছে। আপনি কাউকে দিয়েছেন? না আমিও কারোকে দেইনি, দেওয়ার সুযোগ পাইনি। তাহলে লাভ কি হলো? না সেই জন্য শুনতে ভালো লাগছে এগুলো, শুনতে বেশ মজা লাগে, শুনতে খুব মজা লাগে। মানে দেব দেব করেও কেটে গেল কেন, কি হয়েছিল? না তখন সত্যি কথা বলতে কি, আমার তো যখন ছোটবেলা মানে স্কুল লাইফে। আপনার তখন ছোটবেলা তো এই কোথায় জিনিসটা- কেটেছে? কোথায় কেটেছে ছোটবেলা? আমার ছোটবেলা কেটেছে আমার নেটিভ ভিলেজ তারকেশ্বরের কাছে, আচ্ছা। কুমরুল KUMRUL। হ্যাঁ, কুমরুলে আপনার ছোটবেলা কেটেছে। তো ছোটবেলা কেটেছে। তারপরে সেখানে নিশ্চয়ই স্কুলের কোনো মেয়েকে ভালো লাগতো না, পাড়ার কোনো মেয়েকে? হ্যাঁ লাগতো, কিন্তু কি তখন আমাদের এমন বয়স, এমন সিচুয়েশন ছিল যে আমরা মুখ ফুটে কিছু বলতে পারতাম না। একদম, খুব ভালো শুনতে ভালো লাগছে। এখন যেগুলো শুনছি, শুনতে ভালো লাগছে বেশ। কত মানুষের কত অভিজ্ঞতা, তাই না? ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর সত্যি কথা বলতে কি, আপনি বলছেন না এখন কত অপশন, সত্যি এখন কত অপশন। এখন তো মানে সব থেকে বিরক্ত লাগে কি বলুন তো, মানে আমাদের একটা বয়স হয়ে গেছে, তো একটা বয়স হয়ে গেছে এবং আমাদের সব কিছুই খুব ওপেন। মানে আমি তো খুব ওপেনলি চলি, মানে আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমার নাতনি হয়ে গেছে, আমি ঠাকুমা হয়ে গেছে, আমি এগুলো লুকিয়ে রাখি না, আমি এগুলো লজ্জাও পাই না বলতে। অনেকে হয়তো লজ্জা পায় না, আমি পাই না, আমি ভাই এনজয় করি। আমি যবে থেকে চাকরি করছি তবে থেকেই বলেছি 2টো ছেলে আছে আমার, কোনো কিছু লুকানো নেই। তারপরেও দেখবেন মানে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও আমি সব কিছুই খুব ওপেনলি দেখেছি, ছবি দিই, সব কিছু করি। তারপরেও কিছু মানুষ আছেন, কথা থাকে তাদের, আমি জানি না একটা এই বয়সে পৌঁছে আর কি কথা বলার থাকতে পারে। আমি খুব বিরক্ত বোধ করি। ওই রকম প্রেমের দরকার হয় না, ওই প্রেমগুলো কিরকম উপচে পড়া প্রেম, দেখবেন ওই এক্সট্রা প্রেমের মতো, ওগুলো ভাল লাগে না। প্রেম ছিল যেগুলো ছোটোবেলায় যদি হতো, বা সেটা যদিও প্রেম করার অভিজ্ঞতা সেভাবে হয়নি, মানে ঘুরে ঘুরে প্রেম করব সেই অভিজ্ঞতা আমার হয়নি। তার আগেই আমার বিয়ে হয়ে যায়। আমি বিয়ের পরে প্রথম ভিক্টোরিয়ায় যখন ঘুরতে যাই, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার খুব শখ ছিল প্রেমিকের হাত ধরে ভিক্টোরিয়ায় আসবো, কিন্তু আমি এলাম বরের হাত ধরে। এখানে বসে তার প্রেম হবে না, এখন সংসারের চাল ডালের হিসেব হবে। তো এটা আমি বলেছিলাম। ও বললো আমিও এই জীবনে প্রথম ভিক্টোরিয়ায় এলাম তোমার হাত ধরে। তো এইরকমই হয়েছিল আমাদের জীবনের প্রেম। যাই হোক, আজকে জীবনের প্রথম প্রেমপত্র নিয়ে আমাদের কথা বলা, অনেকের অনেক অভিজ্ঞতা শুনলাম, আমার অভিজ্ঞতাও ভাগ করলাম। এখানে এসে আমি অনেক অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে ফেলি, যেটা সবাই শুনতে পেয়ে যায়। পরে হয়তো তারা আমাকে কিছু কিছু মানুষ যেমন কয়েকটা কথা বলেছেন। আমার এক দিদি বলেন, তুই কি দরকার ছিল তোর এই ডাকাতের চিঠির গল্পটা বলার? আমি বলে ফেললাম, এখন আর তো শেষ বয়সেই পৌঁছে যাচ্ছি। তো এইবারে আমাদের বিদায় নেওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সুপার এল নিনো থেকে বেঁচে থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, পরিবার পরিজনকে সুরক্ষিত রাখবেন, গরমটা লাগতে দেবেন না, দুপুরবেলায় একদম বেরোবেন না রাস্তায়। ভালো থাকুন সকলে, নমস্কার।